বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা একটা রাজনৈতিক দলের জন্য যে কি নির্মম নির্যাতন সহ্য করেছে দীর্ঘ 17.5 বছর। এটা জাস্ট চিন্তা করা যায়, এখনো শরীর কিন্তু শিরে ওঠে। একেবারে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা হলো। যখন ওনাকে নিয়ে যাওয়া হলো তখন একাকী ছিল, সাথে শুধু কিছু তেলাপোকা, কিছু চামচিকা, আশপাশে আর কিছু, আর ফাতেমা দলের চেয়ারম্যান তারেক রহমান। উনি তো রাষ্ট্রে ক্ষমতায় ছিলেন না, তার পরে ওনার উপর যে নির্যাতন চালানো হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতনের শিকার কেউ হন না। তারপর যে নির্যাতন করা হলো উপর থেকে ফেলে দিয়ে, মেয়েদের হাড় ভেঙে গেল ওনার। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন কারাগারের দিনগুলি অনুষ্ঠান থেকে। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আছেন আপনাদের সবার প্রিয় জনপ্রিয় মানুষ, তৃণমূলের নেতা, পাবনা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। কথা বলছি হাইবুর রহমান হাইব ভাইয়ের সাথে। হাইব ভাই, কেমন আছেন? আল্লাহ যেমন রাখছে তাতে খুশি। দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে দীর্ঘদিন পর, এই কারণে আরো ভালো লাগার বিষয়, খুশি থাকার কথা। এই যে আপনাদের একটা জিনিসই আমার কাছে অবাক লাগে, 17-18 বছর, প্রায় 19 বছরের মতো যুদ্ধ করলেন। একরকম যুদ্ধই বলা চলে, সকল রকমের যুদ্ধ করতে হয়েছে। আপনি সরব ছিলেন, সব সময় টক শোতে কথা বলেছেন, এবং এই যে যুদ্ধ করলেন, এই যে যুদ্ধ হলো আপনারা ছিলেন বলেই আমি মনে করি তৃণমূলের নেতারা আপনাদেরকে আমরেলা ভেবেই তারাও সোচ্চার ছিল, তারাও যুদ্ধ করতে সাহস পেয়েছে। দিনগুলোর কথা তো অনেক কথা, এক সময়ে 10 মিনিট 20 মিনিটে শেষ করা যাবে না। তারপরেও উল্লেখযোগ্য যে কথাগুলো একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আমি আসলে এইভাবে শুরু করতে চাই, মানুষ দুঃখের দিনগুলো যখন পাড়ি দিয়ে একটা ভালো দিনে আসে তখন ভুলে যায়, কিন্তু স্মৃতি রয়ে যায়। তা আমাদের আজকে অবস্থা তাই হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা একটা রাজনৈতিক দলের জন্য যে কি নির্মম নির্যাতন সহ্য করেছে দীর্ঘ 17.5 বছর। এটা জাস্ট চিন্তা করা যায়, এখনো শরীর কিন্তু শিরে ওঠে। যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা হলো। একেবারে পুরনো ঢাকার একটা ভাঙাচোরা নির্জন কারাগারে। যখন আমরা ওখানে যেতাম তখন সরব ছিল, লোকজন ছিল। যখন ওনাকে নিয়ে যাওয়া হলো তখন একাকী ছিলেন উনি, সাথে শুধু কিছু তেলাপোকা, কিছু চামচিকা, আশপাশে আর কিছু, আর ফাতেমা। সে নিজেকে স্যাক্রিফাইস করেছে এবং তার মূল্যায়ন কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তা করেছেন, নিজের বোন হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তাদের সম্পদের সমস্ত হিস্সা একটা বোন হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটা মহান সিদ্ধান্ত। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তারেক রহমানের জন্যই এটা সম্ভব। তার মেয়ে আধুনিক শিক্ষার শিক্ষিত ব্যারিস্টার জাইমা রহমান, সে তাকে ফুফু বলে জড়িয়ে ধরে তার সঙ্গে করে একসাথে যাচ্ছে, খাচ্ছে। এটা মানে বিশাল একটা ব্যাপার। তো এখন কথা হলো যে আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান, উনি তো রাষ্ট্রে ক্ষমতায় ছিলেন না, তার পরে ওনার উপর যে নির্যাতন চালানো হয়েছে, পৃথিবীর ইতিহাসে এমন নির্যাতনের শিকার কেউ হন নাই। যেমন উনি দেশের স্বাধীনতার ঘোষক, যার বাবা সেনাপ্রধান ছিলেন, দেশের রাষ্ট্রপতি ছিলেন, বীরোত্তম ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, মা 3বার প্রধানমন্ত্রী, তার মতো মানুষের উপর যে নির্যাতন করেছে আমরা দেখলাম। যখন তাকে ময়নাতদন্তে ধরে নিয়ে যাওয়া হলো হেলমেট পরিয়ে, র্যাবের পোশাক পরিয়ে, আমার খুব কষ্ট লেগেছিল। সাবেক রাষ্ট্রপ্রধান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তানকে এইভাবে নিয়ে যাচ্ছে। তারপরে তো কেন কারাগারে, তারপর যে নির্যাতন করা হলো উপর থেকে ফেলে দিয়ে, মেয়েদের হাড় ভেঙে গেল ওনার। আমি একদিন গেছি, আমি যেতাম মাঝে মধ্যে, অত যাওয়ার সুযোগ হতো না। আমি একদিন পিজি হাসপাতালে ওখানে গেলাম, গিয়ে একটা প্রেজেন্ট দেখি যে একটা প্রেজেন্ট ভ্যান দাঁড়িয়ে, আশেপাশে আমাদের সেই সময় তো নেতারা যেত না, তৃণমূল পর্যায়ের রাজনৈতিক দল ছাত্র, তারা পুলিশ খুব উদ্ধত আচরণ করছে। তাই ওখানে গিয়ে পুলিশকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা কেন এমন করছেন, আজকে আপনারা ব্যবহার করছেন, এই কয়েকদিন আগেও তো ওনার কাছে গিয়ে আপনার বিভিন্ন ধর্ণা ধরেছেন বা গিয়েছেন কাজের প্রয়োজনে, আবারও এমন দিন আসবে যে ওনার কাছে আবার আসতে হতে পারে, তো কেন এমন করতেছেন?
এই বলে কিছুটা নিবৃত্ত করার চেষ্টা করলাম, করার পরে আমি তখন বললাম, নেতা আমি এসেছি, ভাইয়া আমি এসেছি। হাবিব হাবিব, তো উনি তাহলে উঠতে পারেন না, ওনার মাথার বেদনা তো ভাঙা, কোনো মতো করে উনি এই ধরে উপরে উঠে ওই যে ছিদ্র আছে যে পেছনে, ওখান থেকে ওনার আঙ্গুলটা দিলেন, আমার আঙ্গুলের সাথে টাচ করলাম। এই যে কী অনুভূতি আজকের দিনে এটাকে বোঝানো যাবে বলেন তো? সেদিনের সেই রিস্ক নিয়ে সেই সময়ের নেতার প্রতি ভালোবাসা, সেই টানে সেদিন গিয়েছিলাম। তো আজকে সেই তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী। তো এটা একটা ভালো লাগার বিষয়, জীবন রেখার কথা। জীবনের সবচেয়ে সৌভাগ্য হলো যে ম্যাডাম খালেদা জিয়াকে যিনি শাস্তি দিয়েছিলেন ভেতরে রাখতে অন্যায়ভাবে, সেই সাথে আজকে আমাদের কামাল ভাই তাকেও শাস্তি দিয়েছিল। জি, তো যখন শাস্তি দেওয়া হয়েছিল সেদিন আমি টকশোতে বলেছিলাম যে বিনা কারণে কোনো রকমের ইচ্ছা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে 5 বছর 10 লক্ষ টাকা জরিমানা। পরবর্তী সময় জরিমানা কমিয়েছিল, কিন্তু উচ্চ আদালত আবার সাজা 5 বছর বাড়িয়ে দিয়েছিল। 10 বছর করা হলো। হ্যাঁ, আমি বলেছিলাম বিচারপতি আখতারুজ্জামান, আপনি বাসায় গিয়ে আপনার আম্মা বেঁচে থাকলে জিজ্ঞাসা করবেন, আম্মা আমি তো একজন 73 বছর বয়স্ক একজন ভদ্রমহিলা, 3বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তাকে আমি সশ্রম কারাদণ্ড দিয়েছি 5 বছরের, 10 লক্ষের জরিমানা করেছি। এই মামলার রায় সম্বন্ধে আপনার অনুভূতি কী বা আপনার অভিভাবক থেকে? তো আপনার আম্মা বেঁচে থাকলে অবশ্যই আপনার আম্মা বলুন, তোমার মধ্যে বিচারপতি আখতারুজ্জামানকে পেটে ধারণ করে গর্ব অনুভব করতাম, কিন্তু তুমি আজকে যে কাজ করেছো তোমার কুলাঙ্গারের মতো কাজ করছো, তাই তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করে কেউ অন্যায় করেছে এবং লজ্জিত। এই কথাটা আমি বলেছিলাম। এবং এই কথা বলা এবং প্রেস ক্লাবের সামনে একটা বক্তব্য বলেছিলাম যে বিচারপতি আখতারুজ্জামান ম্যাডাম তখন খুবই অসুস্থ, এবারকার হসপিটালে যে কোনো মুহূর্তে চলে যাবেন। জি, আমি বলেছিলাম যে এই যে অন্যায় করে সাজাটা দিয়েছেন, ওনাকে বিদেশে চিকিৎসা দিচ্ছে না, সেই কারণে আমি বলবো যে আপনার যতদিন আওয়ামী লীগ ক্ষমতা আছে ততদিন বেঁচে থাকবেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন মরতে হবে। আর আগে মরলে আমাদের ডিএনএ টেস্ট করা হবে কত খারাপ মানুষের সন্তান এবং কত খারাপ মানুষ আপনি ছিলেন। এই অপরাধে এই বক্তব্যের কারণে আমাকে হাইকোর্ট সইমুটি করলো, ডেকে পাঠালো। আমি গেলাম না, আবার 2 দিন পর সময় দিন, তাও গেলাম না। তারপরে হাইকোর্ট আইজিবির উপর নির্দেশ দিল যে কোনো মূল্যে আমাকে হাজির করাতেই হবে। আমি গ্রেপ্তার হলাম না, আমি বাইরে থাকলাম, আত্মগোপনে থাকার চেষ্টা করলাম, কিন্তু ভিডিও বানিয়ে ছাড়ছে যে আমাকে গ্রেপ্তার করার দরকার নেই, ম্যাডাম খালেদা জিয়াকে চিকিৎসার বাইরে পাঠান। জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার মামলা প্রত্যাহার করে দেন, ডাক্তার জোবায়দুর রহমানের মামলা প্রত্যাহার করে নেন, তাহলে আমি নিজেই আত্মসমর্পণ করবো। জি, তো সরকার শুনলো, পরে আমাকে র্যাব ধরে নিয়ে গেল, হাইকোর্টে আমাকে তো নিয়ে গেল, উঠালো। ওখানে গিয়ে আমার এই ভিডিও দেখানো হলো প্রেস ক্লাবের সামনের, এবং সময় টেলিভিশন করেছিল। হ্যাঁ, দেখে আমাকে বিচারক বললেন যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এ কথা বলেছেন কিনা। আমি বললাম, মাননীয় আদালত, আমি শপথ বাক্য উচ্চারণ করেই বলছি, আমি সব কথা বলেছি। আবারও ঘোষণা করছি, এই ধরনের সাজা কোনো বিচারক যদি দেন, দেশপ্রেমিক খালেদা জিয়া, তারেক রহমান, একটা জোবায়দুর রহমানকে এই উপমহাদেশের সবচেয়ে সম্বন্ধ পরিবার সন্তান, আমি তার বিরুদ্ধে কথা বলতেই থাকবো 100 বছর সাজা হলেও আমি পড়া করি না। এটা আমার জীবনের একটা শ্রেষ্ঠ সংলাপ বলে আমি মনে করি। তারপরে প্রশ্ন করেছিলাম আমাকে সাজা দেয়, এবং তার আগে তো বাংলাদেশ সর্বপ্রথম আমাকে সাজা দিল। আমি শাহজাহান ভাই লিঙ্গন, আমার নামটা উচ্চারিত হয়েছে, টকশো দিয়ে ধরে নিয়ে গেছে, সে সাজা দিলাম। তো এই মামলা সম্বন্ধে আমি বলেছি যে ম্যাডামের এখানে কোনো রকমের দায় নেই বা তার কোনো নেই। এই মামলার আসামি আরও যে কয়েকজন ছিলেন, তার ভিতরে আপনার কামাল ভাই ছিলেন। আমি যখন জেলখানায় একই বিল্ডিংয়ে আমরা ছিলাম, একই ফ্লোরে, তো কামাল ভাইয়ের কাছ থেকে আমি পুরা রায়টা নিয়ে পড়লাম, দেখলাম কাজী কামাল সাহেব, সলিমুল হক কামাল সাহেব, এক্স এমপি, বর্তমান এমপি, মানে প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, তাকেও শাস্তি দেওয়া হলো। একজন মানুষ, কর্মঠ একজন মানুষ, তাকেও নিজে দীর্ঘদিন আটকে রাখা হলো। তো যাই হোক, আমাদের একটা ভালো মানুষ এবং খুবই আন্তরিক। আমাদের মাঝে মাঝে তো উনি অনেকদিন ছিলেন, এক্স এমপি ছিলেন, যদিও তো কারাগারে শাস্তি হয়ে গেলে তখন ধর ওই ইট দেয় না, আপনি কী বলে ডিভিশন দেয় না। তো ওখানে ছিলেন, উনি কারাগারে বিভিন্নভাবে সংস্কারমূলক কর্মকাণ্ড করেছেন। সেইখানে মাঝে মধ্যে রান্না করতেন, হয়তো আপনার ভাজি করতেন, কী বলে লাউ ভাজি করতেন, অথবা পায়েস রান্না করতেন, আবার আমাদের দিতেন উনি। খুবই আন্তরিক ছিলাম। আমার ওইটাই আমার ভালো লেগেছে। আমি কোন কারণে গিয়েছি,
ম্যাডাম খালেদার বিরুদ্ধে সাজা দিল, তার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আমি কারাগারে গেছি, 5 মাসের সাজা, 2,000 টাকা জরিমানা। আর আগের মামলাও ওইটাই ম্যাডাম খালেদা জিয়াকে যখন আটকে রেখেছিল গুলশান অফিসে বালুর ট্যাগ মাটির ট্যাগ দিয়ে, তখন তার প্রতিবাদ করেছিলাম, সেই মামলার আমার এটা সাজা হলো। আমি গর্বিত এই কারণে, প্রথম ওই সরকার আমাকে সাজা দিয়েছিল, আমার নামটা উচ্চারিত হয়েছিল, মানে সাজা প্রাপ্ত হওয়ার কারণে আপনি গর্বিত যে আমি একমাত্র ব্যক্তি, আমার নেত্রীর কারণে আমি নেত্রীর কারণে। এবার আমি একমাত্র ব্যক্তি, আমার সাথে তো আরো সাজা হয়েছিল অনেকে, তারা কিন্তু সবাই সারেন্ডার করেছিল, আমি কিন্তু সারেন্ডার করি নাই। আবার যে সৈমটি করলো, যেটা র্যাব ধরে নিয়ে গেল, সেখানে আমাকে দিয়ে, তা আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশের রাজনীতিক নেতাদের ভিতরে সর্বপ্রথম সাজাপ্রাপ্ত আসামি, এবং সৈমটি করে কোর্টে আমি স্বীকার করে 2টা মামলা সাজা নিয়ে কিন্তু আমি কারাগারে গিয়েছি। এই জন্য আমি আমার নিজেকে এই মনে করি যে আমি আমার দায়িত্বটা পালন করেছি। এবং এর আগে যখন ম্যাডাম খালেদা জিয়াকে একবার বাইরে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা সাহেব আইনমন্ত্রী বললেন, যখন ওনাকে ওই নির্বাহী আদেশে 6 মাসের সাজা স্থগিত করা হলো, একটা পর্যায়ে আবেদন নিবেদন করার, করোনার কারণে সব কিছু মিলাই টিলে, তখন আমি বলেছিলাম, আইনমন্ত্রী বলেছিলেন যে ওনার বাধা নেই, উনি আর কোর্ট কাছারি যাওয়া লাগবে না, উনি নির্বাহী ক্ষমতা যেহেতু 6 মাস সাজা স্থগিত হয়েছে, উনি বাইরে যেতে পারবেন। এই জন্য আপনার পাসপোর্ট অফিস খোলা রাখলো, শুক্র শনিবার আমাদের তো বন্ধ অফিস। আমরা মনে করি যাক ম্যাডাম যেতে পারবেন। তারপর যখন যেতে দিলেন না, বললেন, পরের দিন ব্যাখ্যা দিলেন যে উনি আদালতের আমানত, ওনাকে বাইরে পাঠালে আদালত যদি চেয়ে বসে, আমরা কীভাবে দেবো, কীভাবে উপস্থাপন করবো, আরেকটি নাটক সাজানো। তখন আমি 71 টেলিফোনে 8টায় বললাম যে ম্যাডাম খালেদা জিয়ার আমি একদিন কর্মী, দলের কর্মী, ওনার উপদেষ্টা এখন সদস্য, ওনাকে আপনার বিদেশে পাঠান। আমরা জানি জেলখান থেকে বের হতে আসতে হলে পরে কিছু জামানত দিতে হয়, টাকা দিতে হয়, ব্যক্তি জামিনদার থাকে। আমি বলছি ওনাকে আগামীকাল যদি আপনি পাঠান, আমি আজকে কারাগারে চলে যাবো, আমি জামিনদার হব। উনি জামিনদার হবো, উনি যতদিন না আসবেন ততদিন আমি কারাগারে থাকবো। শেষ পর্যন্ত উনি না আসেন, নাই আসেন কোনো কারণে ফেরত, তার জন্য শাস্তি হতে মৃত্যুদণ্ড হয়, সেই মৃত্যুদণ্ড সাজা আমি গ্রহণ করতে রাজি আছি। আমি এর জন্য আমার পরিবার পক্ষে আবেদনও করবো না, আমি ফাঁসির মঞ্চে যাব। তারপরেও আমি বলবো যে ম্যাডাম খালেদা যে চিকিৎসা হবে, কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যান, বাংলাদেশ কলঙ্কিত হয়, বাংলাদেশকে কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য আমি ফাঁসির মঞ্চে রাজি আছি। মানে দলের একজন কর্মী হিসেবে সর্বোচ্চ স্যাক্রিফাইস। তখন আল্লাহর কাছে হাত তুলে মনোজাত করেন, আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত হায়ারটুকু উনি আপনি মনে দিয়ে দেন। কারণ আমি 2009 সালে মারাত্মক অসুস্থ ছিলাম, জন্ডিস আক্রান্ত, 1 কোটি টাকা করে লাগার কথা লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য। আমার অত টাকা ছিল না, যাওয়ার সুযোগও ছিল না, আমি সেদিনই মারা যেতে পারতাম। আল্লাহ আমার জীবনের সমস্ত হায়ারটুকু নিয়ে দেন, আমি না থাকলে পরিবার কষ্ট পাবে, আমার পরিবারের উপরজনক ব্যক্তি। ম্যাডাম যে না থাকলে 12 কোটি মানুষ কষ্ট পাবে। জি। এবং তার যখন লিভার ট্রান্সপ্লান্টের কথা হলো, তখন আমি বলছিলাম যে আমার লিভার আমি দেবো, যদি কিডনি লাগে আমার কিডনি দেওয়া, এইভাবে এইগুলি আমার ভালো লাগার বিষয়। এখন ম্যাডাম নেই, এটা আমার জন্য খুবই কষ্ট, খুবই কষ্ট। কথাগুলো যখন বলতে পেরেছিলাম, এই জন্য মনে করি। এবং জাইমা রহমানের বিরুদ্ধে এখন মুরাদ, যে তথ্যমন্ত্রী কি মন্ত্রী ছিল, যে যখন একটা বাজে মন্ত্রী করেছিল, আমি ওর বিরুদ্ধে টাকলা মুরাদ বলতো, আমি কথাটা বলতে ওই সময় পরে মনিরুল ধর্মের কথা নাম বলে খুব ভুল করেছি, পস্তাই এখনো। যে আমি বলেছিলাম ওর বিরুদ্ধে ব্যবস্থা করেন, যেখানে পারেন সেখানে মামলা হলে আমার না হবে। পাশাপাশি বলতে এসেছিল জিব্বাটা করে কালো কুত্তা দিয়ে খাওয়াই দাও। আমি যেটা বলেছিলাম মেজর রফিকের ক্ষেত্রে, পরবর্তী সময় ম্যাডামের জেলখান থেকে বের হওয়ার পরে আমি টক শো থেকে বলেছিলাম যে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাজা দেওয়া হয়েছিল, এই সাজা যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে একটা উন্মুক্ত তরবার নিয়ে আসি, 1 কোপে আমার গর্দানটা আমার ধর থেকে আলাদা করে। এবং আমার মনে আছে যেদিন আপনি জেলখানা থেকে বেরোলেন, জেলখানা থেকে বের হয়ে সরাসরি টক শোতে আসলেন। এটা আসলাম, বললাম সেকেন্ড হোম থেকে আসলাম। যাই হোক, আমি বললাম আর যদি প্রমাণ করতে না পারেন, এখন থেকে এরপর থেকে যদি কেউ বলে ম্যাডাম খালেদা জিয়া তুমি এটাকে আত্মসাৎ করেছেন, তাহলে তার জিব্বাটা কেটে হালা হবে। তখন আমার সাথে আওয়ামী লীগের একজন এমপি ছিলেন, আমারও বলেন না আপনি, আর বলে দেখেন তো বেগম খালেদা দুর্নীতি করেছে, তুমি আত্মসাৎ করেছে, সাহস পাইনি বলা। আমি বললাম, আমি আগে বলেছিলাম, এবং কামাল ভাইয়ের কাছ থেকে রায় আমি বারবার পড়ে আমি দেখেছি ম্যাডাম খালেদা এখন দায় নেই। এ কথাগুলো এখন আমার কিন্তু ভাবতেও ভালো লাগে, এই যে আমি দল দুষ্ট বলেছিলাম। তো আমার এলাকার কথা যদি আমি বলতে চাই, তাহলে 93 সালে একটা ঘটনা ঘটে, ট্রেনে একটা আক্রমণ হয়েছিল বিরোধী দলের নেত্রী, কিন্তু তার গায়েও লাগে নাই, সামনেও আসতে পারে দূর থেকে। তার সকালবেলা কিছু ঘটনা ঘটেছিল, অল্প কিছু, তারও আবার কারণ ছিল। এর আগে ফজলুর রহমান পটল ভাই আমাদের পাবনা ডিস্ট্রিক্ট মিনিস্টার ছিলেন, ওনার এলাকায় কিছু বিএনপি লোক আওয়ামী লীগ যোগদান করেছিল। তা উনি সেখানে গিয়েছেন মনোল উদ্ধার করার জন্য। তখন আওয়ামী লীগের যিনি প্রার্থী মমতাজ ভাই,
এবং ওই লোকজন তার উপর আক্রমণ করে। তখন দুলু ছাত্রনেতা ছিল, রুহুল কুদ্দুস দুলু, এখন হুইপ। জি। হ্যাঁ, তো ওনারা এসে পর রক্ষা করেছেন। তা উনি আসার সময় বিশ্বজিৎ বললেন যে আমার উপর তোরা আক্রমণ করলো, আমাকে এইভাবে নির্যাতনগুলো অসম্মান করলো, তো শেখ হাসিনা তো কালকে আসতেছে না পরশুদিন আসতেছে, তোরা কী করবে? বলে আমরা তাকে মেরে করতে দেবো না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে তথাকথিত ট্রেনের হামলার মামলা হলো। জি। পরে 47 জন যারা জীবিত ছিল, 47 জন রায় হলো, 9 জনের ফাঁসি, 25 জনের যাবজ্জীবন এবং 13 জনের 10 বছরের কারাদণ্ড। ওই রায় হচ্ছে অনেকেই সামান্য একটি ঘটনা, একটা সামান্য ঘটনা, যেখানে একটা মানুষের শাস্তি হওয়ার একদিন 2 দিন 5 দিনের জেল হতে পারে, ফাঁসি হয়ে গেল। তো ওখানে যখন রায় হবে বলে আমার এখন সদস্য আছে মাকসুদুল্লাহ মাসুদ খন্দকার, তো ও বললাম ও সাহেব ভাই তো কি আমরা সাজা মিষ্টি জানানো হবে কেন? তারপরে ওখানে যখন রায় ঘোষণা হয়ে যাবে জানতে পেরেছি, আমার ওখানে এক্স এমপি যে আমার নির্বাচনে হারালো, যে জামাতকে ভোট দিল, আমি ওখানে ওর নাম হলো সিরাজুল সর্দার, আমি তাও না বেইমান সর্দার বলি আর কি, বা ল্যাংটা সর্দার বাজারকে একটা বলতে হয়। দলের এমপি হয়ে, দলের নেতা হয়ে, কেন্দ্রীয় কমিটির সদস্য হয়ে সরাসরি জামাতকে ভোট দিল, তার নিজের কেন্দ্রে 750 ভোট দিয়েছে জামাতকে। আর যাকে বিদ্রোহী প্রার্থী করেছিল তাকে ভোট দিয়েছে মাত্র 550, আমি ওখানে পেয়েছি 1100 মতো। তো সেও চলে গেল, আগে আসবে। তারপরে যখন রায় হলো তখন এটাও আমার ভালো লাগার বিষয়, তখন আমি থাকলাম, তো আওয়ামী লীগ মিষ্টি খাচ্ছে, স্লোগান দিচ্ছে, আনন্দ করতেছে, আমি চোখে দেখছি। তারপরে আমাদের সব নেতারা তাদের গাড়ি যখন চলে গেল, উঠলো, সবাই হাত দেখায়, আমি যখন আসলে আমার উপর আক্রমণ হলো, সে মারা যাওয়ার মতো অবস্থা, মেরেই ফেলবে আমাকে। আমি কেন মিছিল করলাম, কেন রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম? তো যা কোনো আল্লাহর মধ্যে পেয়েছে, এটাও আমার ভালো লাগার বিষয়। যার এতজন 7জন নেতা কর্মীদের রায়ের প্রতিবাদে আমি সেদিন মিছিল করেছিলাম, আক্রান্ত হয়েছিলাম। এবং এই আসামিদের বাড়িতে যাওয়া, আমাদের নেতা তারেক রহমান সহায়তা করেছেন, আমার মাধ্যমেই করেছেন, বাড়িতে গিয়েছি প্রতিবার। ওই দুঃসময় আওয়ামী লীগের এর সময় আমি তাদের বাড়িতে গেছি, ঈদের সময় গেছি, দই দিয়ে গেছি, বিভিন্ন সময় গিয়েছি, এবং সর্বশেষ তাদের আমরা বের করতে পেরেছি। 25 জন আমাদের নেতা তারেক রহমান আমাদের কায়সার কামালকে দায়িত্ব দিয়েছেন, একটা টাকা খরচ হয়নি, 1 পয়সাও না। কিছু টাকা খরচ করেছেন, তা ব্যবসায় কায়সার কামাল সেই টাকা দিয়ে দিয়েছিলেন, আমার সামনেই দিলেন, আমাদের অ্যাডভোকেট মাসখন্দের কাছে, পরে দিয়ে দিয়েছিলাম। তো এই যে রায়, পুরো এটাও আমার একটা ভালো লাগে বিষয়। সর্বশেষ 9 জনের ফাঁসি। তখন একটা আলোচনা হলো যে এখন তো ব্যবসায়ী কায়সার কামাল আমাকে বললেন, হ্যাঁ ভাই, এটা আমাদের যে আইনজীবী যারা আছে এই প্যানেল দিয়ে আমাদের রিস্ক মনে হচ্ছে, 9 জনের যেহেতু ফাঁসি, তখন বাইরে একটা উকিল নিতে হবে। তো এখন উকিল কাকে নেবেন? তো তাহলে প্রথমত চেয়ারম্যান সাহেবের একটা তো কনসেন্ট নেওয়ার দরকার। তো তাহলে ঠিক আছে, তাহলে উকিলকে, সে আবার চেয়ারম্যান সাহেবের মনের মতো হতে হবে যদি বিরাগভাজন হন। শেষ পর্যন্ত বললো যে আমাদের কেস থেকে বাঁচার জন্য এখন হাইকোর্টের সবচেয়ে এই বিষয়ের একটা পারদর্শী উকিল, তার নাম হলো শাহজাহান সাহেব। এখন শাহজাহান সাহেব তো 24 নির্বাচন করেছেন, এটা চেয়ারম্যান সাহেব গ্রহণ না করেন তাহলে কী হবে? তো সেটা একটা ব্যাপার। প্রথমে উকিল নিয়োগ করা, সেটা একটা ব্যাপার। সর্বশেষ পয়সা কে দেবে, সেটা একটা ব্যাপার। তখন আমি বললাম ঠিক আছে, টাকাটা আমি দেবো, উকিলের খরচটা আমি দেবো। তো যাক, পরে আমি ওখান থেকে কাছে কামালের কথা মতো আমি অ্যাটর্নি জেনারেলের কাছে গেলাম, আজকে আইনমন্ত্রী তৎকালীন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তাই গিয়ে বললাম, ভাই এরকম ব্যাপার, চেয়ারম্যান সাহেব আপনাকে একটা ফোন করবেন, আমাদের কাজটা তো করতে হবে, আমাদের এখানে 9 জনের ফাঁসি আছে এটা। তো বললেন যে চেয়ারম্যান সাহেব আপনাকে আপনার চেয়ারম্যান সাহেবকে বলবেন, অনুরোধ করবেন, আর একটু বার অনুরোধ করেন, উনি তো আমাকেই বলবেন। তো এটা আপনি যেহেতু আসছেন, আমার দলের ব্যাপার, আমি এটা করে দেবো, কিছু করা লাগবে না, চেয়ারম্যান সাহেব বলা লাগবে না, আপনি গিয়ে কায়সার কামালকে বলেন, ব্যারিস্টার কায়সার কামালকে বললাম, উনি যথাযথভাবে আবেদন করলেন। তারপরে আবেদন মোতাবেক কেসের আমার তারিখটা 100 নির্ধারণ হলো, এখন আমাদের উকিল নির্ধারণ সব ঠিক আছে। আমি গেলাম কোর্টে 71 বিজয় 71-এ গেলাম। ওখানে গিয়ে যখন আমি যাচ্ছি, তখন আমাদের সব ব্যারিস্টারের পরে ব্যারিস্টার খোকন, ব্যারিস্টার কাজল, সবাই আমাদের সমস্ত লয়াররা। তা আমাকে তখন ডিএজি আমাকে বলছে, হাবিব ভাই আপনি কোথায় আসছেন? আমি এই ঘটনা, এই ঘটনা, বিস্তারিত ঘটনা বললাম। কিচ্ছু করার না, উকিল টুকিল কিছু নিয়োগ করলাম, 1 টাকা আমার খরচ হবে না, আমি আপনার পক্ষে কাজ করবো। পরে তাহলে আমার এদের বলতে হবে। তারপর গিয়ে বললো যে হ্যাঁ, হাবিব ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনার কোনো চিন্তা নেই, আমি সরকারের যদি আমার দিয়েছি, তারপরে আমি পক্ষে কথা বললাম। এই যে তাদের বের করা 9 জন ফাঁসি, 1 টাকাও লাগে না। তারপরে তাদের খালাস হওয়ার পর তখন ব্যবসার কাগজকে বললাম যে এখন তো সব হয়ে গেল, এখন তো কাগজপত্র কিছু টাকা পয়সা খরচ হবে, তাহলে কাছের আমাকে বললাম যে কিছু টাকা পয়সা খরচ হবে, তাহলে আমাকে দিয়ে দেয়। হাবিব ভাই এত কষ্ট করলাম, একদিন বের করলাম, এইটুকু করতে দেবেন না? সেখানেও
ব্যবসার কাছার কামান সব টাকাগুলি 1 টাকা এখানে লাগে না। আসলে দুঃসময়ে এই সবার যে- কন্ট্রিবিউশন ছিল। এই যে চিন্তা করা, এবং আমাদের ওখানে এটা একটা বিরল ঘটনা। চেয়ারম্যান সাহেব আমার 31 জনকে 5,000 করে টাকা দিতাম ওনার থেকে নিয়ে, আমার মাধ্যমে হয়ে যায়। তারপর পরের দিকে প্রায় 36টা দিল, অটো দিল। এটা অনেক করেছেন, এটা হলো আমার ভালো লাগার বিষয়। আচ্ছা হাবিব এখন ভাই, আমার ওই সমস্ত নেতা কর্মীরা জি জি বের হয়েছেন, এর ভিতরে আখতারুজ্জামান ভাই মারা গেছেন, তারপর আমার ইউনিয়নের চেয়ারম্যান ছিল 10 বছর রাজু, সে মারা গেছেন, আমাদের লাইজু ভাই উনি মারা গেছেন, খোকন মারা গেছেন, তারপরে আমাদের জেলখানা থেকে আব্দুল হামিদ টেনু ভাই মারা গেছেন, পাকশি ইউনিয়নের চেয়ারম্যান ছিল সাবেক, 2 চোখ অন্ধ, তাকেও জামিন দেয়নি, আমি বহু চেষ্টা করেছিলাম, জেলখানা থেকে তার লাশ বের করতে হচ্ছে। আখতারুজ্জামান ভাই পরে এসে মারা গেলেন। এই যে নির্মম নৃশংসতা, আজকে ধরেন আমার এখানে একটা কষ্টের বিষয়, এর ভেতরে ফাঁসির আসামি তো 9 জন, একজন ছিলেন জাকারিয়া পেন্টো, এমনই অকৃতজ্ঞ সেই ছেলে এবার আমার প্রতিদ্বন্দ্বী মানে স্বতন্ত্র ইলেকশন করলো, যার কারণে আজকে হয়তো আমি সংসদে যে ওই সমস্ত কথাগুলি বলতে পারলাম না। এই যে দীর্ঘদিন আমরা কষ্ট করলাম, চেয়ারম্যান সাহেব কষ্ট করলেন, ম্যাডাম কষ্ট করলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবনই দিলেন, হনন করা হলো, আমাদের নেতৃত্ব জীবনই দিলেন, জীবনই দিলেন। আরাফাত কোকো দেশে আসতে পারলাম, মায়ের এই বেদনা দুঃখ কষ্ট দেখে উনি মালয়েশিয়ার মাটিতে প্রাণ ত্যাগ করলেন। তার জানাজা আমরা আসতে পারেন, তারেক রহমান তার জানাজা আসতে পারেন, সেই তার লাশ যখন গুলশানে নিয়ে যাওয়া হলো, কি হৃদয়ের ভিতরে ঘটনা, এইসব এত ঘটনা থাকার পরে তারেক রহমান দেশে আসলেন, তারপরেও আমাদেরকে বললেন একজনকে নমিনেশন দেবো, আপনারা সবাই কিন্তু মেনে নেবেন, সবাই যোগ্য। তারপরেও দেশের স্বার্থে ম্যাডামের কথা চিন্তা করে চোখ দিয়ে অস্ত্র মানে বিসর্জন হওয়ার মতো অবস্থা। তারপরে এই বেঈমান বিশ্বাসঘাতকেরা 74 জন স্বতন্ত্র ইলেকশন করলো, করে এবং যারা অনেকে করেনি তারাও নির্বাচনের বিরোধিতা করলো। এই কথাগুলি মনে কষ্ট লাগে। আজকে যদি এরা এই স্বতন্ত্র ইলেকশন না করতো এবং বেঈমান বিশ্বাসঘাতককে জামাতকে ভোট না দিত, খুব বেশি 17-18টা আসন পেত, 20টা আসন পেত না তারা। তাহলে আজকে যে উদ্যততা দেখাচ্ছে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতে, তাহলে পারতো না। তো এই যে এই স্মৃতিগুলির মধ্যে মনে রাখার দরকার, এবং আমি মনে করবো এই অনুষ্ঠান থেকে এদেরকে কোনোভাবে কোনোদিনের জন্য যারা বহিষ্কার হয়নি তদন্তকে বহিষ্কার করতে হবে। আর এদেরকে দলের কোনো প্রয়োজন নেই, দলের দুঃসময় ম্যাডামের কবরের মাটি শুকায় নাই, তারেক রহমান এতদিন পর দেশে আসলেন, 5 দিনের মাথায় মাকে হারালেন, সেই তারেক রহমান বারবার আহ্বান জানালেন, তার কথা তারা শোনে না। তারা কি মানুষ? তারা কি দল করার যোগ্য? এই নৃশংসতা অত্যাচার, কত মানুষের হাত নাই পা নাই, জেলখানে গিয়েছে, পায়ে টিকে গুলি করেছে, নাকে, কত সংসার ধ্বংস হয়ে গেছে, কত সংসার ধ্বংস হয়ে গেছে, কত সন্তান হারিয়ে গেছে, কত বোন বিধবা হয়েছে, কত মা সন্তান হারাচ্ছে, বাবার সন্তান হয়েছে, বোন ভাই হারা হয়েছে। এত নৃশংসতার পরেও আমরা কীভাবে আমরা তারেক রহমানের কথা উপেক্ষা করলাম বলেন? তো এই যে ঘটনাগুলো এখন যদি মনে করি দল ক্ষমতা চলে আসে, বা বেশ তা না, এই ক্ষমতা আসার পেছনে লক্ষ লক্ষ মানুষের যে অত্যাচার নির্যাতন সহ্য করার ইতিহাস, এই ইতিহাসকে তো মনে রাখতে হবে। এবং আজকে অনেকের ভিতরে হতাশা আসতেছে, ক্ষোভ আসতেছে, হ্যাঁ আমরা কিছু পেলাম না, অনেকে কাজ কম করে পেয়েছে। তারপরে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার ভাবুন তো, যদি আমাদের নেতা তারেক রহমানের আসার ডেট 5 তারিখে হতো, 5ই জানুয়ারি হতো, ম্যাডাম তো নির্দিষ্ট দিনে চলেই যেতেন, ওনার আশাটা কেমন অনিশ্চিত হয়ে যেতে পারতো না? আবার কোনো কারণে যদি ডেটটা হয়তো ম্যাডামের চলে যাওয়ার পর আসতে না পারতেন, আজকে দল কোথায় যেত? আজকে দলকে টোটাল মেজরিটি পেত? মোটেই পেত না। তাহলে এই যে কষ্ট করলেন কে? তারেক রহমান। তারেক রহমানের কথা শুনে তো আমার 270-75 আসন পাওয়ার কথা আমাদের। জি, তো এখন উনি সিদ্ধান্ত নিয়েছেন, উনি দলের যেখান থেকে যাকে প্রয়োজন মনে করছেন সবগুলি 100% সঠিক হবে তা না, কিন্তু এর ভিতরে ওনাকে আমরা করতে দেই না, কেবল তো 3 মাস 4 মাস, উনি তো পরবর্তীতে পারফরমেন্স দেখে হয়তো তখন উনি রদবদল করবেন। এত তাড়াতাড়ি আমাদের অস্থির হওয়ার কিছু, মন খারাপ করার কিছু নেই। তো এই অনুষ্ঠান থেকে বলবো, জনাব তারেক রহমানের কাছে আমরা কৃতজ্ঞ, এত কষ্ট নির্মম অত্যাচার সহ্য করে দলটাকে রাষ্ট্রীয় ক্ষমতা ওনার নেতৃত্বেই উনি এনেছেন। এখন এবং বিদেশ থেকে প্রায় প্রতিদিন উৎসাহ দিয়েছেন, কথা বলতেন উনি, জি 24 ঘন্টার ভিতরে, এই যে এত কষ্ট করলেন। এখন আমি যদি বলি আমাদেরকে কিছুই দেয়নি তা না, বিএনপি ঘরানার প্রতিটা নেতা কর্মীকে তারেক রহমান দিয়েছেন। কি দিয়েছেন বলতে পারি? আপনাকে চকলেট খাওয়াবো, বলেন তো কি দিয়েছেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে আমি একটা চকলেট খাওয়াবো, একটা বড় চকলেট। সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাহস এবং প্রেরণা দিয়েছেন। না, আমাদের যে ক্ষমতার পর দিয়েছেন যে চকলেট তাহলে পেলেন না, সেটা এই প্রত্যেককে ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন, yes. নিশ্চিন্তে রাস্তায় চলার ব্যবস্থা করে দিয়েছেন। এর কি কথা বলার সুযোগ দিয়েছেন, কথা বলার সুযোগ, দিয়েছেন। লেখার সুযোগ দিয়েছেন। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আজকে বাড়ি থাকতে পারে, ঘরে ঘুমাতে পারে। এটা কি তারেক রহমানের অবদান না? অবশ্যই, এটা অনেক বড় অবদান। তো গোটা বাংলাদেশটা তখন একটা কারাগার ছিল, কারাগার ছিল, সেখান থেকে তারেক রহমান মুক্ত করেছেন। আজকে আমি কথা বলতে পারি। অনেকে আমাকে অনেকে ছিল বউ বাচ্চার সাথে দেখা হতো না, দিনের পর দিন বাচ্চা বড় হয়ে গেছে, দেখতে পায় না। আজকে তারেক রহমান কাছে আমরা কৃতজ্ঞ, এই কাজ সে করেছেন। আমাকে অনেকগুলো হাবিব ভাই আপনি আমি তো অনেক কিছু দিয়েছে, এই ঋণ তো পরিশোধ করতে হবে। ম্যাডাম যা দিয়েছেন তাই তো পরিশোধ করতে পারবো না। উনি যা দিয়েছেন বিশ্বাস করেন, এর বড় কিছু আছে? আমি বলতাম ম্যাডাম আমাকে বিশ্বাস করছেন, স্নেহ করছেন, আদর করেছেন। আমার যখন জীবন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, তখন আমাকে বিরোধী দল 1 কোটি টাকার উপর লাগার কথা ছিল, আমার লিভার ট্রান্সফার করে পাঠিয়েছেন। আমি অ্যাক্সিডেন্ট করলাম আরেকবার, বিএসটি ফোন, লন্ডনে ফোন করছে, সমস্ত চিকিৎসা আয়োজন ব্যবস্থা করে ডাক্তার জাহিদ ভাইয়ের মাধ্যমে ইসলামিক ব্যাংক হসপিটালে। আবার বললেন আমার বাচ্চা নিয়ে আপনি বিদেশে ট্রিটমেন্ট করতে আসেন। আমি গেলাম না। ওনার কথা শুনে হয়তো হাতটা দিয়ে আমি মুড়ি খেতে পারতাম, আমার মেয়েটা হয়তো ঠিকমতো হাঁটতে পারতো, মানে ঠিক স্বাভাবিক জীবন পেত। কিছুটা একটা অস্বাভাবিকতা আছে। তা বলেছিলাম আর কত ঋণী হবো আপনাদের কাছে। তাই আমি বলবো আজকে প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, কষ্টের ইতিহাস আমাদের আছে, কিন্তু আমাদের বিশাল ইতিহাস আছে। কিন্তু আমরা ম্যাডাম চলে গেছেন, জিয়া রহমান নেই, একমাত্র তারেক রহমান পরিবার, একমাত্র সন্তান। এই পরিবারের কাছে আমরা ঋণী। আজকে স্বৈরাচারী জিয়া রহমান যদি দল না করতেন, আজকে এই যে মন্ত্রী বাহাদুর যারা এমপি হয়ে না হয়ে দেয়, যে বিভিন্ন দলের ক্ষমতা বা দল নেতা হয়ে যে সম্মান পেতেন। আজকে ম্যাডাম জিয়া উনিও তো দলটাকে সমৃদ্ধ করে দিয়ে গেছেন। এই জন্য বলবো যে তারেক রহমানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আর আমাদের একটাই কাজ হবে, আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, বাংলাদেশের একমাত্র প্রদীপ, এই প্রদীপ যেন কোনো ঝড়ো হয় অথবা কোনো মানে এর মধ্য দিয়ে, ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই প্রদীপ যে নিভে না। আওয়ামী লীগ যেসব ভুল করেছে, এই প্রদীপ যে নিভে যায়, বাংলাদেশ অনেকদিন অন্ধকার নিভৃত থাকবে। আর আওয়ামী লীগের ওই ফুল পথে আমরা যাবো না। উনি পৃথিবীর ইতিহাস সবচেয়ে বড় সম্বর্ধনা আসলেন। আমি যখন হুইল চেয়ার নিয়ে ওখানে গিয়েছিলাম, ডাক্তার নিয়ে, অ্যাম্বুলেন্স নিয়ে, হুইল চেয়ার নিয়ে গিয়েছিলাম। আর ম্যাডাম যেদিন চলে গেলেন জানা যায়, শেষ জানা আমি কিন্তু হুইল চেয়ার নিয়ে গিয়েছিলাম, অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছিলাম। আমি সেই জানাতে অংশগ্রহণ করতে না পেলে আমার কষ্ট থাকতো। ওই ক্ষেত্রেও আমার অনেক একটা বড় ডাক্তারকেও বুঝিয়ে আমি ছুটি নিয়ে আমি সরদি হাসপাতাল থেকে আমি এতে গিয়েছিলাম সে 300 ফিটে। আবার ম্যাডাম সেদিন আমি ল্যাবে ছিলাম, সেদিন ডাক্তারের কাছে ছুটি নিয়ে আমি অ্যাম্বুলেন্স নিয়ে এবং আমি হুইল চেয়ার নিয়ে জানাজায় গিয়েছিলাম। ওখানে সে মেরে ফেলার পরিকল্পনা হয়েছিল আমাকে মপ করে, যা কোনো মতো করে সেনা সদস্যরা আমাকে ভিতরে নিয়ে। তো যাক, আজকে সমস্ত দুঃখের স্মৃতিগুলি আমাদের মনে রেখে আমাদেরকে সামনে এগোতে হবে। আওয়ামী লীগ যে ভুলগুলি করেছে, যে অন্যায়গুলি করেছে, গণতন্ত্র হত্যা করেছে, মানে একটা দ্রব্যের ঊর্ধ্বগতি, জনজীবনের দুর্বিষহ অবস্থা নিয়ে, আমরা যেন কোনো কারণে এই কাজটা না করি। ওই রকম দলীয়করণ করারও আমাদের কোনো দরকার নেই। আওয়ামী লীগ সব কিছু করেছিল, বাইতুল মাল মসজিদের ইমাম পর্যন্ত তাদের ছিল। কি হয়েছে লাস্ট পর্যন্ত? কেউ এগিয়ে আসে নাই, একদম দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, সদল বলে পালিয়ে গেছে, সবাই পালিয়ে। একজন এমপি নেই, একজন মন্ত্রী নেই, একজন নেতা, একজন জেলা নেতাকে পর্যন্ত দেখতে পায় না। আমরা ওই কাজ করবো না। তারেক রহমান দেশটা নিয়ে ভাবেন, এসেই ভাবছেন তা না, ওনার পরিকল্পনা ওখান থেকে উনি পরিকল্পনা নিয়ে আসলেন, এসেই জন্য আইএফএ প্ল্যান, বুঝছেন না? এখন সেইভাবে এই যে কতগুলো জিনিস। আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে। আপনি তো পরীক্ষিত একজন নেতা, ত্যাগী একজন নেতা, এবং দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতি করে আসছেন। এই যে আমরা শুনছি এত কিছুর পর শেখ হাসিনা আবার ফিরে আসতে চাচ্ছেন, ফিরে আসবেন, একটা কথা বাজারে চাউর করছে, এই ব্যাপারে আপনার মতামত? আমার মতামত হলো যে এই যে শেখ হাসিনা ফিরে আসার যে গুঞ্জনটা আসছে, এটা হলো এই যে বিরোধী দল আজকে আছে না, তারা এই যে বলে আওয়ামী লীগকে 36 দিনে বিতাড়িত করেছি, দেশ ছাড়া করেছি, বিএনপিকে 6 ঘন্টা করবো, তখন তো উৎসাহিত হয়। এরা যখন এই হুমকিটা দেয়, সংসদ ছেড়ে যখন রাজপথে গিয়ে মিছিল করতে যায়, ধমক দিতে চায়, তখন আওয়ামী লীগ এদের লাগুক, তারপর আমরা ঢুকে পড়বো। ওরা তো বুঝতেছে না। এই যে ওদেরও বোঝা উচিত যে আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি তো অত্যাচার নিজের সহ্য করে ছিল, আমাদের আর কি করবে? আমাদের যত অত্যাচারিত নিজে হওয়ার দরকার সবই তো আমরা ভোগ করেছি, কোনোটাতে বাদ নাই আমাদের। কিন্তু যারা নতুন নতুন স্বপ্ন দেখছেন তাদের কি হবে? অতএব সব বাদ দিয়ে তারেক রহমানকে সহায়তা করেন, দেশটা চালানোর ক্ষেত্রে হাত বাড়িয়ে দেন, এগিয়ে আসেন। মাত্র তো 4 মাস এখনো হয়নি। এই দলটা তারেক রহমান এসে কতগুলি পদক্ষেপ নিয়েছেন,
এই যে সেই 10,000 টাকা কিনে সুদ সব মাফ করে দিলেন, প্রায় 12 লক্ষ কৃষক। এই যে সে ফ্যামিলি কার্ড, আমরা কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, এই কার্ড, ইমাম মুয়াজ্জিম, পুরোহিতদের যে নতুন নতুন যে পরিকল্পনা, এবং সর্বশেষ কী করেছেন, এই যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে ছাত্ররা, তাদের ভিতরে উদ্ভাবনী গুণ যে শক্তি থাকে, তা সেখানে অর্থ দিবেন এবং হ্যাঁ ব্যবস্থা করেন শেখা। এটা তো একটা বিশাল আইডিয়া। যদি সে ফেল করে তাহলে তাকে ঋণের দায় আবদ্ধ থাকতে হবে না, কিন্তু লাভ করলে তখন সে হয়তো এটা দেবে। এই যে একটা নতুন নতুন আইডিয়া নিয়ে আসতেছেন, এটা তো বিশাল ব্যাপার। এই জন্য আমি মনে করি বিএনপি দলনেতা কর্মীদের ত্যাগ কষ্টের মধ্য দিয়ে আজকে সরকার, অর্থাৎ সরকার পরিচালনা যারা দায়িত্ব পেয়েছেন, যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আল্লাহর দোহাই লাগে জোরহাত করবো, অনুরোধ করব যে আপনারা এই জিনিসগুলো খেয়াল রেখে দেশটা পরিচালনা করেন, দুর্নীতি যেন আমাদের স্পর্শ করতে না পারে, আমার নিজেদের দ্বন্দ্ব হানাহানি এগুলো ভুলে যায়। যদি আমি বলতে চাই, আমার এলাকায় একটা অশুভ শক্তি আছে যারা কোনো কিছুই মানে না, তারা জনগণের কাছ থেকে এই 5 তারিখের পরে চাঁদাবাজি, আওয়ামী লীগকে রক্ষা করা, আওয়ামী লীগের বাড়ি রক্ষা করা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নিজা করেনি, এই কাজগুলো যদি না করে, তারেক রহমান বারবার বলেছিলেন যে সর্বশেষ স্মৃতিটা বলি, আমি শেষ করি। আমার জীবনের সর্বশেষ যে স্মৃতিটা, আমি ম্যাডামের যে মামলা চলছে যখন, ওই যে আলিয়া, আমি একদিন যাইনি, একদিন শুধু দেখেছিলাম। আমি একই কথা বলতাম, ম্যাডামের মামলা তখন হতে পারে না, অতএব আমি এখন যাবো না। একদিন তখন বললো শিল বিশ্বাস সাহেব বললো যেতে হবে কালকে, আমি যাবো না। কেন যাবো না? কেন যাবো না? সবার সামনে যাবেন না? হ্যাঁ আমি যাবো ওখানে, 1 লক্ষ লোক জোর করেন, আপনারা তছনছ করে দেবেন, ম্যাডাম খালেদার বিচার, ওই বিডিআর মেটেরিয়াল বিচার সেখানে হতে পারে না। এরপরে 1 লক্ষ যোগ ওখানে যায়নি। আরেকটা কাজ আমি করেছি, আমি এবারকার হাসপাতালের সামনে এই যে প্রতিদিন লোক যেত না, কোনো দিন আমি যাইনি। কেন যাইনি? আমি একটা কথা বলতাম যে এই ম্যাডামের কারাবন্দি ম্যাডামের সাথে দেখা করবো না। আমি জেল খাতে দোয়া করতে, হে আল্লাহ, আমি কারামুক্ত বেগম খালেদার সাথে দেখা করতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। কীভাবে করুন আমি জানি না, তবে এর একমাত্র সলিউশন সরকারের বিদায়, তাছাড়া হবে না। এবং ম্যাডাম যেদিন মুক্ত হলেন 6 তারিখে, 5 তারিখে সরকার পালিয়ে গেল, 6 তারিখে ম্যাডাম যখন মুক্ত হলেন, আমি ডাক্তার জাহিদ ভাইকে ফোন করে, জাহিদ ভাই এখন মন্ত্রী, যে আমি একটু ম্যাডামের সাথে দেখা করবো, আমি জেলা আহ্বক, আমাকে চেয়ারম্যান সাহেব এলাকায় যেতে বলেছেন, আইনি সোহেল এবং ডাক্তার রিপন বলেছেন, তো ওই দেখা আসেন। উনি আমাকে শ্রদ্ধা করেন। আমি গেলাম, ম্যাডামের সাথে দেখা করলাম, মামুন দেখা আগে করলো, তারপরে আমি আইনি সোহেল দেখা করলাম। আমার এই স্মৃতি আমি কোনদিনও ভুলবো না। আস্তে আস্তে কথা বলতে হাত বেয়ে বাঁকা হয়ে গেছে। অনেক গল্প বললাম, আমার এই যে সেই কোর্টের কথা বললাম, তারপরে আমার বাগানে আম হয়েছিল, ম্যাডামকে আম খাওয়ার কথা বলেছিলাম, হুজুর হাফেজকে দোয়া করেছিলাম, সেই আম পাকলো। আমি তখন আত্মগোপনে আমার শরীরে ভোলাকে জাহিদ ভাইকে পাঠাতে বললাম, জাহিদ ভাই সেই আম করলো, এ কথাও গল্প বললাম। ম্যাডাম ধীর স্থির শুনলেন, বললেন আমি তোমার আম আমি খেয়েছি। এই কথা বলার পর সব শোনার পর বললেন, ম্যাডাম আমি তো কালকে পাবনা যাবো, ছিলাম আব্বাকে দায়িত্ব আমাকে দিয়েছেন চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান, তো আমার উপর নির্দেশনা আছে কিনা জিজ্ঞাসা করলাম, নির্দেশনা আছে কিনা। অবাক বিশ্বে তাকে থাকলাম, হাবিব এলাকায় যাও, মানুষের পাশে দাঁড়াও, মানুষ যেন কষ্ট না পায়, মানুষ যেন মনে না করে যে বিএনপি আজকে আমাদের নেই, বিএনপি আমাদের অত্যাচার করতেছে, মানুষের মনে কষ্ট, যে পাশে দেখো, মানুষকে সাথে রাখার চেষ্টা করে। আমি অবাক বিষয়ে তাকে থাকলাম, মনে করেছিলাম যে তাকে শাস্তি দিয়েছে, আওয়ামী লীগ শাস্তি দিয়েছে, অন্যায় শাস্তি দিয়েছে, অতএব যাও আওয়ামী লীগের বিরুদ্ধে এটা করো, প্রতিশোধ। এটা চিন্তা করা যায়? আমি এই কথা বললাম যে ম্যাডাম কোনোদিন আপনার এবারকার হসপিটালের সামনে আসে নাই, আমি দোয়া করতাম আল্লাহর কাছে, আপনাকে মুক্ত অবস্থা আমি দেখতে চাই। আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, আমাদের সবার দোয়া কবুল করেছেন। ওই দিন বললাম, হে আল্লাহ, ম্যাডাম খালেদা এখনও আছেন, আমার 12 থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচন দল মনোনয়ন দিয়েছে, হয়তো যেতে পারবো, আমার নির্বাচন করার দরকার নেই, এমপি হওয়ার দরকার নেই, আমাকে আপনি নিয়ে যান, ম্যাডাম খালেদা জিয়াকে নির্বাচন করার সুযোগ দেন, উনি দেশটা একবার সেবা করুক, তারেক রহমানকে উনি কিছু অভিজ্ঞতা দিয়ে যাক। এই যে আমার জীবনের শেষ কথাটা ম্যাডামকে নিয়ে 29 তারিখে রাতের বেলা আমি কিন্তু লাইভে কথাগুলো বলেছিলাম, কিন্তু মহান আল্লাহ পাকের সিদ্ধান্ত আমরা ফিরে ধন্যবাদ দোয়া করি, মহান আল্লাহ পাক লক্ষ লক্ষ মানুষের জানাজার মধ্যে দিয়ে উনি বিদায় নিয়েছেন। আল্লাহ পাক অবশ্যই এত মানুষের দোয়া আল্লাহ পাক ওনাকে বেস্ট করেন, জিয়া রহমান এবং আরাফাত কোকোকে বেস্ট করেন, আর তারেক রহমানকে সুরক্ষা দান করেন।
তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র। জি জি এই ষড়যন্ত্র যেন কোনোভাবেই ষড়যন্ত্রকারীরা বাস্তবায়ন করতে না পারে, এই যে আমার আজকের দিনে প্রত্যাশা। সমস্ত নেতা কর্মীদেরকে বলে ধৈর্য ধরুন, তারেক রহমানের মধ্যে বিশ্বাস রাখুন। জি, অসংখ্য ধন্যবাদ এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘদিন বেঁচে থাকার জন্য দোয়া করছি। দেশ এবং জাতি যাতে আপনাদের মতো নেতাদের সেবা পায়। সুপ্রিয় দর্শক, শেষ করলাম আজকের পর্বটি। আরেকদিন আসবো অন্য কাউকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।